আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমার কলেজের টুকরাগুলো, অনেকে আমাকে এসএমএস দিয়ে জানিয়েছে, অনেকে আমাকে নক করেছে ফোনে, স্যার যেহেতু এত কিছুই করলেন, একটু চতুর্থ অধ্যায় নিয়ে আমাদের জন্য দেন, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। চতুর্থ অধ্যায় রিভিশন দিলে আমার সঙ্গে তোমরা যদি একসাথে থাকো শুধু অত এই ঘন্টাখানেকের কম, ইনশাল্লাহ, তাহলে তোমার চতুর্থ অধ্যায় একদম ক্লিয়ার হবে। প্লিজ সবাই একটু খুবই মনোযোগী হও, আর কিছু কিছু জায়গায় স্ক্রিনশট দিয়ে নিবা, কেমন? ওকে, ফাইন। তো আমরা এবার পড়ায় আসি। তো ওয়েব ডিজাইনের পরিচিতি চতুর্থ অধ্যায় আমাদের দেখি। ওয়েব ডিজাইনের পরিচিতি আর একটা অংশ হচ্ছে কি এইচটিএমএল। তো এই ওয়েব ডিজাইনের পরিচিতি একটা অংশ আসবে পরীক্ষায়। তোমরা এখানে মুখস্থ কিছু পার্ট আছে আর এখান থেকে বোঝার কিছু আছে, সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দেবো, কেমন? ওকে, প্রথমত ওয়েব পেজ কি এটা মুখস্থ করবা তোমরা সবাই। এই যে দেখো, ওয়েব পেজ মূলত কি একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজ। তাহলে স্বতন্ত্র কোনো পেজ কি বলা হচ্ছে ওয়েব পেজ। আর এই ওয়েব পেজটা কিন্তু কি দিয়ে তৈরি জানো? এই এইচটিএমএল দিয়ে তৈরি, বুঝতে পারছো? আচ্ছা, ওয়েবসাইট কি? এই ওয়েবসাইট হচ্ছে এই ওয়েব পেজ একটা স্বতন্ত্র পেজ না, হ্যাঁ, এরকম একাধিক ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। তোমাদের দেখানো আছে, দেখো, একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। মনে রাখবা, কেমন? খুবই ইম্পর্টেন্ট দুইটা কোয়া নাম্বারের জন্য। আচ্ছা, কিছু সুবিধা অসুবিধা আছে, খেয়াল করো। এখানে ওয়েবসাইট খুলতে যা যা করতে হয় এগুলো আমরা জানি। কি কি এগুলো ধাপ, এগুলো ওয়েবসাইট খোলার ধাপ সমূহ। প্রথমে একটি ডোমাইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ওয়েব পেজ ডিজাইন করতে হবে, ওয়েব পেজ গুলোকে সার্ভারে রাখতে হবে, তারপর প্রচারমুখী বা সার্চ ইঞ্জিনের সাথে সাবমিশন করতে হবে, অর্থাৎ সার্চ ইঞ্জিনের সঙ্গে যুক্ত করে দিতে হবে, কেমন? আচ্ছা, এবার আসি। তো এবার দেখি ওয়েবসাইটে কিছু সুবিধা আছে, এগুলো একটু তোমরা স্ক্রিনশট দাও, পড়ে নিবা, কেমন? এগুলো আমি বিস্তারিত গেলাম না, এটা সহজ জিনিস, মুক্তবিদ্যা। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www ডট, আগে থেকে পড়ছি আমরা। এটা কে করেছে? টিম বার্নার্স-লি, হ্যাঁ, 1990 সালের মার্চের একটি প্রস্তাবে লেখেন, যা পৃথিবীর একটি পৃথিবী মানে যা পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের রূপের কি করে লাভ করে। আচ্ছা, www কে ইন্টারনেটের বুলেটিন বোর্ডও বলা হয়। একটু আন্ডারলাইন জায়গাগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিও, হ্যাঁ। আচ্ছা, ওকে, আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস তোমরা সবাই জানো। আইপি বলতে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস কে নির্দেশ করে। আইপি ইন্টারনেট প্রোটোকল, আর হচ্ছে এই অ্যাড্রেস তো অ্যাড্রেস, হ্যাঁ। তো খেয়াল করো, এটা একটা নির্দিষ্ট ঠিকানাকে নির্দেশ করে। আচ্ছা, প্রতিটি আইপি অ্যাড্রেস ইউনিক হয়, খেয়াল রাখবা এই জিনিসগুলো। পরীক্ষায় আসার মতো একটা টপিকস, আইপি অ্যাড্রেস। তো কি বলতেছে যে প্রতিটি আইপি অ্যাড্রেস কি হয়? ইউনিক হয়, এবং আইপি অ্যাড্রেস দিয়ে এক সার্ভারে আরেক সার্ভার ডাটা ট্রান্সফার করা হয়। তো বর্তমানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 একটি আইপি অ্যাড্রেস গড়ে ওঠা 32 বিট ব্যবহার করে। আর এখানে খেয়াল করো, এই যে IPv4, মনে রাখবা কত বিটের পরীক্ষা প্রশ্ন আসবে। IPv4 বা ইন্টারনেট প্রোটোকল ভার্সন কি বলতেছে? আইপি আর এটা কি ভি, IPv কত? 4। IPv4 হচ্ছে 32 বিট, মনে রাখবা, হ্যাঁ। আর আইপিভি যদি 6 হয়, 6 হয়, তাহলে এটা হয় 128 বিট। এই আইপিভি প্রোটোকল ভার্সন 6 100 কত বিটের? 28 বিটের, মনে রাখবা, হ্যাঁ। খুবই ইম্পর্টেন্ট নৈবেত্তিক। আচ্ছা, আইপি অ্যাড্রেসকে তিনটা ভাবে প্রকাশ করা হয়। এই পরীক্ষা প্রশ্ন আসতে পারে, আইপি অ্যাড্রেস কয় ভাবে প্রকাশ করা হতে পারে? তিন ভাবে। ডটেড ডেসিমেল, এইভাবে দেখো, ডেসিমেল মান 216, 58, 207 এবং 238। এই যে এগুলো কয়টা অংশ? তাহলে একটা, দুটো, তিনটা, চারটা, এটা মনে রাখবা। পরীক্ষা প্রশ্ন আসার মতো সম্ভাবনা আছে, হ্যাঁ। একটা আইপি অ্যাড্রেসে কয়টি অংশ থাকে? একটা আইপি অ্যাড্রেসে মূলত তিনটি অংশ থাকে। কি কি? মানে সরি, একটি আইপি অ্যাড্রেসকে তিনটা ভাগে প্রকাশ করা যায়, কিন্তু একটা আইপি অ্যাড্রেসের মধ্যে চারটি ভাগে ভাগ করা থাকে। আচ্ছা, এই যে এটা আবার বাইনারি রূপ, এটা, হ্যাঁ, 216 স্বাভাবিক বিষয়। 58 বাইনারি রূপ, এটা খেয়াল করে দেখবা। 227 বাইনারি রূপ, এটা তুমি ক্যালকুলেট দিয়ে করতে পারবা। এত বাইনারি রূপ এত, তো হেক্সাডেসিমাল এত। তো এখন আইপি অ্যাড্রেস কেন? দেখো, এগুলো কিন্তু মনে রাখা আমাদের জন্য কষ্ট হতে না। এই জন্য আমাদের এখানে পড়ছিলাম যে আমাদের এই যে ডোমাইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, এই জন্য আমাদের ডোমাইন নেমের প্রয়োজন হয়। আইপি অ্যাড্রেস মনে রাখা কঠিন। আচ্ছা, যার কারণে ডোমাইন নেমের প্রয়োজন হয়। এই যে ডোমাইন নেম, দেখছো বিষয়টা? যেমন আইপি অ্যাড্রেস, এই একটা আইপি অ্যাড্রেস, এর পরিবর্তে যদি আমরা google.com নাম ডোমাইন নেম ব্যবহার করি, তাহলে এটা আমার জন্য সহজ হবে, হ্যাঁ। তো ডোমাইন নেমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, যাতে একই নাম না অন্য কেউ না পায়। হ্যাঁ, খেয়াল করে দেখবা, google.com নামে আর কখনোই অন্য কেউ এই নাম দিয়ে কোনো সাইট খুলতে পারবে না। তো এই যে ডিএনএস, এটার মনে রাখবা ডোমাইন নেম সিস্টেম, হ্যাঁ। তো এরা মূলত নিয়ন্ত্রণ করে থাকে আমাদের ডোমাইন নেমটাকে। এই প্রতিষ্ঠানটা হচ্ছে ICANN,
ডোমাইন নেম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হলো ICANN, মনে রাখবা। হ্যাঁ, ওকে। তারপরে আমাদের জানা দরকার যে টপ লেভেল ডোমাইনকে আবার জেনেরিক এবং কান্ট্রি দুইটি ভাগে ভাগ করা হয়। টপ লেভেল ডোমাইন, এই যে লক্ষ্য রাখো। আচ্ছা, এই যে .com অংশটা দেখছো না, এটা মূলত কি টপ লেভেল ডোমাইন। এটা ডোমাইন, এই অংশটা হচ্ছে ডোমাইন নেম, এটা হচ্ছে টপ লেভেল ডোমাইন। আচ্ছা, এখন আসি আমরা টপ লেভেল ডোমাইনটা জানি। এই .com, .net, .edu, BT, gov, ইন্টারনেট, মেইল, org, এগুলো হচ্ছে আমাদের কিসের জন্য? ব্যবসা বাণিজ্য, নেটওয়ার্ক সার্ভিস, নেটের জন্য, এডুকেশন, শিক্ষা, গভ রাষ্ট্রীয়, ইন্টারনেট আন্তর্জাতিক প্রতিষ্ঠান, মেইল মিলিটারি প্রতিরক্ষা কাজে। হ্যাঁ, আচ্ছা, তারপর অর্গানাইজেশন মানে অলাভজনক প্রতিষ্ঠান। আচ্ছা, এবার আসি কান্ট্রি কোড, যেটা আর কি বলি আমরা, উল্লেখযোগ্য আমাদের যে পরীক্ষায় আসে .bd, আমরা বাংলাদেশ, এই জন্য বাংলাদেশ। হ্যাঁ, আচ্ছা, এরকম এই যে গত কয়েকদিন আগে তোমরা দেখলাম মিশরের খেলা হলো। হ্যাঁ, easy. হ্যাঁ, শ্রীলঙ্কা হলে LKSA, সৌদি আরব, US, যুক্তরাষ্ট্র। এত কিছু লাগবে না, তবে এটা দেখো। পাশাপাশি চাইলে দেখতে পারো AR-তে আর্জেন্টিনা, এই যে BR-তে ব্রাজিল, IN-তে ইন্ডিয়া, হ্যাঁ, PK-তে পাকিস্তান, US-তে যুক্তরাষ্ট্র, UK-তে যুক্তরাজ্য, এগুলো তো আমরা সবাই জানি। ওকে, তাহলে একটা এই যে এটা খেয়াল করো, এটা পরীক্ষায় বিগত সালে এসেছিল দিনাজপুর বোর্ড। যে এই অংশটার নাম কি? এর অংশের নাম প্রোটোকল, এই অংশের নাম সাবডোমাইন, এটা হচ্ছে টপ ডোমাইন নেম, এটা হচ্ছে টপ লেভেল ডোমাইন। তার টপ লেভেল ডোমাইনকে দুটো ভাগ, জেনারিক কোড, এটাকে দুটো ভাগ ভাগ করা হয়েছে, মনে আছে তো? এটা হচ্ছে কান্ট্রি কোড, আর এটা হচ্ছে কি, এটা কান্ট্রি, এটা হচ্ছে কিন্তু আমাদের তোমার সংস্থার মানে জেনারিক ডোমাইন। হ্যাঁ, এই যে টপ লেভেল ডোমাইনের মধ্যে। হ্যাঁ, খেয়াল করো। আর একটা হচ্ছে কান্ট্রি কোড, কান্ট্রি কোড দেখেই তোমরা বুঝবা। হ্যাঁ, আচ্ছা, এখানে কিন্তু কান্ট্রি কোড দেওয়া নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসি ইউআরএল। ইউআরএল এর ফুল ফর্মটা একটু মনে রাখবে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর অথবা ইউনিভার্সালও হতে পারে। হ্যাঁ, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ওকে, ফাইন, এ পর্যন্ত শেষ। তাহলে এবার আসি আমরা এই যে এখানে এইচটিটিপি পুনরুক্ত জানি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এস হচ্ছে সিকিউর বা সিকিউরিটি, এটা মনে রাখবা। এসতে কি পরীক্ষা প্রশ্ন আসতে পারে, এসতে কি? এসতে হচ্ছে সিকিউর বা সিকিউরিটি। আচ্ছা, ওয়েব সার্ভারের নাম, এগুলো আমরা জানি কি কি থাকে একটা ইউআরএল এ। আচ্ছা, এই যে প্রোটোকল থাকে, ওয়েব সার্ভার নেম, যেমন www.jamils.edu.bt, এটা থাকতে পারে। স্ল্যাশ দিয়ে ডিরেক্টরি পাথ থাকতে পারে, ফোল্ডার নাম থাকতে পারে, বিভিন্ন পাথ থাকতে পারে। এই যে সার্ভার ডিরেক্টরি, ফোল্ডার নেম, এই যে সার্ভার ডিরেক্টরি, ফোল্ডার নেম, এগুলো হচ্ছে আমাদের পাথ। এই যে আইসিটি, এর আর একটা ফাইল নেম। ওকে, এবার দেখো সার্চ ইঞ্জিন কি জিনিস, ওয়েব পোর্টাল কি জিনিস, ওয়েব ব্রাউজার কি জিনিস। সার্চ ইঞ্জিন তোমরা সবাই জানো যে এই যে google.com, ইয়াহু, এগুলো মনে রাখবা আমাদের জাস্ট ওয়েবের জন্য। এরকম আরো আছে বিং, বাইদু, পিপিলিকা। হ্যাঁ, মনে রাখবা। আচ্ছা, এবার আসো ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল এটা কি জিনিস? এটা তোমরা হচ্ছে ক নাম্বারের জন্য খেয়াল করবা, কেমন? ক নাম্বারের জন্য সম্ভাবনা আছে যে ওয়েবসাইটের যে অংশে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য লিঙ্ক আকারে সাজানো থাকে তাকে বলা হচ্ছে ওয়েব পোর্টাল। আচ্ছা, এবার বলছে ওয়েব ব্রাউজার গুলো, এই যে খেয়াল করো, আমরা এগুলো সচরাচর সবসময় ব্যবহার করি। যারা আইফোন ইউজ করি তারা সাফারি ইউজ করি, এজ কম্পিউটারের জন্য বেশ ভালো। তারপরে হচ্ছে এটা তো মাইক্রোসফটের এজ। হ্যাঁ, আর ফায়ারফক্স, ক্রোম সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা মোবাইল ফোনে, ইন্টারনেট এক্সপ্লোর ব্যবহার করি। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা খেয়াল করে তোমরা পারবা ওয়েব পেজ ডিজাইনিং। হ্যাঁ, ওয়েব পেজ ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডিজাইন যদি সুন্দর হয় তাহলে সেটা শৈল্পিক চিত্রটা ফুটে তুলতে পারে ভালোভাবে। যাই হোক, এখন খেয়াল করো যে এখানে তোমরা লক্ষ্য রাখবা একটা ওয়েবসাইটের কাঠামো, এটা ইম্পর্টেন্ট। ওয়েবসাইটের কাঠামোতে কি কি থাকে এটা মনে রাখবা। এটা থাকে হোম পেজ, একটা মেইন সেকশন, আর একটা হচ্ছে সাব সেকশন। এভাবে আঁকাবা, একটা প্রথমে দিবা হোম পেজ, সেখান থেকে আরো একাধিক আসবে, সেখান থেকে আবার প্রত্যেকটা থেকে আরো একাধিক করে আমরা আরো পাবো। অনেকটা ট্রি টপোলজির মতো, মনে আছে তোমাদের? তোমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলে এটা, টপোলজি ক্ষেত্রে। কি থাকে? হোম পেজ, মূলধারার পেজ আর উপধারার পেজ। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাঠামো মূলত তিনটি ভাগে বিভক্ত, আমরা বুঝে গেছি। হ্যাঁ, ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ, এই যে আমি এখন তোমাদের যেটা দেখাচ্ছি এগুলো, এই যে এইটা অংশটা সুন্দর করে একটা স্ক্রিনশট দাও। হ্যাঁ, ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ, এখান থেকে তোমাদের মাস্ট পরীক্ষায় থাকবে, এজন্য তোমরা এই অংশটা তোমরা খুব সুন্দর করে একটা করে স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, কোনো কোনো বাদ দেওয়ার উপায় নেই, এখান থেকে থাকবে পরীক্ষায়। যে কি
ওয়েবসাইটের কাঠামো প্রকারভেদ গুলো থেকে 4টা প্রকারভেদ আমি তোমাদের দেখাচ্ছি। এই যে 4 ভাগে ভাগ করা যায়, একটা ট্রি, একটা নেটওয়ার্ক, একটা হচ্ছে কি লিনিয়ার, আর একটা হচ্ছে কম্বিনেশন কাঠামো। লিনিয়ার থাকার সম্ভাবনা আছে যে নৈবেত্তিক, যে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস কোন ধরনের তোমার স্ট্রাকচারে আচ্ছা, লিনিয়ার স্ট্রাকচার বা লিনিয়ার কাঠামোতে। আর এই যে এখানে খেয়াল করো, প্রত্যেকটার সাথে পরস্পর যুক্ত থাকে কোনটাতে, নেটওয়ার্ক কাঠামোতে, এটা খেয়াল রাখবা। আর ট্রি টপোলজি একটা নির্দিষ্ট ধারাবাহিক ভাবে, হ্যাঁ সরি ধারাবাহিক না, এটা এটা মূলত হচ্ছে গাছের শাখা প্রশাখার ন্যায়। আমরা বলছিলাম না ইতিপূর্বে যে ট্রি টপোলজি কিরকম, ট্রি বা সেটাকে হায়ারার্কিক্যাল বলা হচ্ছে, স্তরে স্তরে সাজানো থাকে, এটা এইভাবে বলবা, স্তরে স্তরে সাজানো থাকে কোন ধরনের টপোলজি, ট্রি টপোলজি। আর একটা এই দেখে লাস্ট ফার্স্ট, এই যে যেটা বললাম এটা একের পর এক, হ্যাঁ ক্রমানুসারে সাজানো থাকে, এটা হচ্ছে আমাদের লিনিয়ার টপোলজি। আর কম্বিনেশনাল বুঝি তো এটা হাইব্রিড টপোলজি আর কি মতন, যে এখানে কয়েকটা একত্রিত থাকবে, যেমন তোমার হচ্ছে ধরো এই যে এইটা 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 কয়েকটা মিলে একসাথে এই কম্বিনেশনাল কাঠামোটা করে ওঠে, মিক্স কাঠামো। তো এই হচ্ছে তোমার বিষয়। আর জানা রাখবা স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, এই দুইটা একটু স্ক্রিনে দিয়ে রাখো, এটা তোমার ইম্পর্টেন্ট, একবার পড়ে নিবা কেমন। আচ্ছা, মনে রাখো এই বিষয়গুলো, খেয়াল করো তোমরা। এই যে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, কি দেওয়া আছে দেখো তো, পুনরূপগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখো, পুনরূপগুলো একটু ভালো করে মনে রাখবা কেমন, মুখস্থ বিদ্যা এগুলো। এফটিপি পুনরূপ করবা, এইচটিটিপি, ইউআরএল, আচ্ছা এইচটিএমএল, আইপি ইন্টারনেট প্রোটোকল, হ্যাঁ ডিএনএস ডোমাইন নেম সিস্টেম, আইসিএনএন লাগবে না। আচ্ছা ডাব্লিউ ডট তো আমরা আগে থেকেই জানি স্যার। আচ্ছা ওকে ফাইন, এবার আসো আমাদের আইসিটির মূল আলোচনা, লেকচার 2। এখন এইচটিএমএল নিয়ে আলোচনা করব। এইচটিএমএল আলোচনায় প্রথমে তোমাদের বলি যে এই যে খেয়াল করো, এইরকম পেজগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ তো এইরকম প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে, এরকম প্রশ্ন এই ঘরটার মধ্যে একটা প্রশ্ন দেওয়া থাকবে, দিয়ে তোমাকে এইচটিএমএল করতে হবে। এটা দেখে বুঝতে হবে তোমার কি রকম, এটা বোল্ড করা, এই লেখাটাকে মূলত শুধু একটা লেখাটাকে কি করছি, বোল্ড করছি, আন্ডারলাইন করছি, আবার বাঁকা করছি। আবার এই লেখাটাকে দেখো নিচের দিকে নিয়ে আসছি আমরা, এই 2 গুলো 4 গুলো, হ্যাঁ এখানে নিচে নিয়ে আসছি, হ্যাঁ বেজ হিসেবে দেওয়া আছে তাই না, আর এখানে কি পাওয়ার হিসেবে দেওয়া আছে, আর এটা কি কেটে দেওয়া আছে। এই কাজগুলো করা যায় কার মাধ্যমে, এই এইচটিএমএল দ্বারা। হ্যাঁ আমরা খেয়াল করি এইচটিএমএল এর সুবিধা অসুবিধা তোমরা অবশ্যই জানো, তো একবার এই সুবিধা অসুবিধা পড়ে নাও। আমি কিছুক্ষণ একটা থেমে থাকলাম, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। ও এখান থেকে যেটা মনে রাখবো তোমরা, এইচটিএমএল কোনো কেস সেনসিটিভ ভাষা নয়, এটা মনে রাখবে কেমন। এইচটিএমএল কি ভাষা না, কেস সেনসিটিভ ভাষা না, মনে রাখবা কেমন। এটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। কেন নয়, কারণ এখানে তুমি এই যে বড় হাতের লেখো আর ছোট হাতের লেখো, তাতে কোনো সমস্যা হয় না। যেটা সমস্যা হয় সি প্রোগ্রামিং এ, সি প্রোগ্রামিং কিন্তু কেস সেনসিটিভ ভাষা, মনে রাখবা কেমন। ট্যাগ, এইচটিএমএল ট্যাগ, হ্যাঁ এইচটিএমএল ট্যাগ কি, এইচটিএমএল ট্যাগ হলো এই যে খেয়াল করো, এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট সরি একটা গ্রেটার দ্যান থাকবে, একটা লেস দ্যান থাকবে। এটাকে বলবো আমরা ওপেনিং ট্যাগ, আর এটাকে বলবো আমরা ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ ওপেনিং ট্যাগ চেনার উপায় হচ্ছে, এটা হচ্ছে এই যে ওপেন বা স্টার্ট ট্যাগ, এন্ড বা ক্লোজ ট্যাগ, এই যে স্ল্যাশ দেখে চেনার উপায়। আর ট্যাগ মূলত একটা নির্দেশাবলী, হ্যাঁ এই দেখো ট্যাগ একটা নির্দেশ প্রদান করে মূলত। এই ট্যাগ হলো এইচটিএমএল ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং নির্দেশাবলী। আচ্ছা, এটা জোড়া কি ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, অ্যাঙ্গেল ব্র্যাকেট। আচ্ছা অ্যাঙ্গেল গুলো বুঝতেছো তো বিষয়টা। আচ্ছা এর মাঝে থাকে হচ্ছে কন্টেন্ট বা এলিমেন্ট, আমরা দেখবো, দেখো সবাই লক্ষ্য রাখো। আমি এই যে এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো এখনই, যে H1 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 ক্লোজ দেখে বোঝা যাচ্ছে না, আর মাঝে যা থাকবে সেটা হচ্ছে কি এলিমেন্ট বা উপাদান। তাহলে H1 থেকে H6 পর্যন্ত এগুলো হচ্ছে হেডিং ট্যাগ, আর এখানে সবচেয়ে বড় H1 আর সবচেয়ে ছোট হচ্ছে H6, আর এখানে সব স্ট্যান্ডার্ড হচ্ছে H4। এটা কি স্ট্যান্ডার্ড, STAN স্ট্যান্ডার্ড। আচ্ছা তাহলে সবচেয়ে স্ট্যান্ডার্ড কোনটা বলো বলো, তোমরাই বলো। আচ্ছা সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে H4, হ্যাঁ H1 হচ্ছে সবচেয়ে বড়, H6 হচ্ছে সবচেয়ে ছোট, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা পি তে প্যারাগ্রাফ ট্যাগ, এটা মূলত লেখাগুলোকে প্যারাগ্রাফ করে। বি তে বোল্ড ট্যাগ, এটা লেখাগুলোকে মোটা করে, হ্যাঁ। আই তে ইটালিক ট্যাগ, এটা লেখাগুলোকে বাঁকা করে। আর যদি ডিএল ইউজ করি বা ডিলেট ট্যাগ, এটাকে নির্দেশ করে। আর এটা মূলত কাজ কি, মাঝ বরাবর কেটে দেওয়া, অনেক সময় ভুল হলে মাঝ বরাবর কেটে দিয়ে না আমরা সেরকম। আচ্ছা খেয়াল করো, ইউতে আন্ডারলাইন, লেখার নিচ বরাবর একটা আন্ডারলাইন জমাবে। আর এটা দেখো স্মল স্মল করে লেখা স্বাভাবিক ছোট হবে, হ্যাঁ। আর বিগ স্বাভাবিক লেখা থেকে বড় দেখাবে। আর সাবস্ক্রিপ্ট মানে কি, ওই যে
সাব মানে এটা মনে রাখবা, সাব মানে হচ্ছে নিচে, সাব মানে নিচে, ধর এখানে 2, আর যদি এখানে 2 থাকে তাহলে এটা হচ্ছে উপরে, এটা মাথায় রাখবা কেমন। তাহলে নিচে হলে এটা হচ্ছে সাব, আর এটা উপরে আছে তাই এখানে সুপ। ওকে, ক্লিয়ার। আচ্ছা, যখন উপরে থাকবে তখন আমরা সুপ ইউজ করব, এই যে এইটা ইউজ করব ওপেন ক্লোজ, আর অবশ্যই সাব নিচের জন্য ব্যবহার হয়। আচ্ছা, স্ট্রং কেন, এই যে স্ট্রং টেক্সট নির্দেশ করতে একটু মোটাসোটা করে একটু লেখাটাকে প্রদর্শন করতে। আচ্ছা, তারপরে এ বি এ বি বি আর অ্যাব্রিভিয়েশন এগুলো লাগে না, হ্যাঁ। আচ্ছা, এই যে অ্যাড্রেস ট্যাগটা একটু লাগতে পারে, অ্যাড্রেসটা দেখে নিও। আচ্ছা, খেয়াল করো কিছু ট্যাগের ব্যবহার এখানে দেখানো হয়েছে। এই যে বি তে বিগ ট্যাগ, তোমরা সবাই মোটামুটি জানো, বি তে বোল্ড বোঝাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, বি তে বোল্ড, তাহলে বোল্ড আইসিটি লেখাটা স্বাভাবিক লেখা। যখন আমি এই দুই ট্যাগের মাঝে এই লেখাটা প্রবেশ করলাম, মানে এই যে এটা করলাম, তখন দেখো লেখাটা ফলাফল হিসেবে কি পাওয়া যায়, মোটা আকার আই দিলে বাঁকা পাওয়া যাবে, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম। আচ্ছা, তোমাদের এই ইউ দিলাম দুই পাশে ওই লেখাটা, তাহলে আমি কি পাইলাম, আন্ডারলাইন পাইলাম। আচ্ছা, এই দেখো তোমাদের যেটা জানা দরকার এই দুইটা, হ্যাঁ, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। এই স্বাভাবিক লেখা এটা, হ্যাঁ, এইটার আমরা চাচ্ছি কি করতে, এই লেখাগুলো এটার নিচে আসতে, তাই না, H2SO4 করতে। আচ্ছা, এইচ নিচে আনতে আমাদের 2 নিচে আনতে হবে, এই জন্য সাব ইউজ করলাম, বুঝতে পারছো। আবার এই যে এস ও স্বাভাবিক, এস ও স্বাভাবিকভাবে লিখলাম, হ্যাঁ, স্বাভাবিকভাবে লিখলাম। তারপরে 4টা নিচে আনতে হবে, তাই আমি কি করলাম, এই যে ওকে, সাব লিখলাম, সাব ওপেন সাব ক্লোজ, মাঝে লিখলাম 4, যাকে আমরা যদি এখানে 3 লিখতাম তাহলে এখানে কিন্তু 3 আসতো, যা লিখবো সেটাই আসবে। ওকে, ক্লিয়ার। তাহলে এরকম করে সুপটাও একটু দেখে নিও। আচ্ছা, ট্যাগের প্রকার, ট্যাগ কত প্রকার পরীক্ষা আসতে পারে, ট্যাগ 2 প্রকার, একটা ধারক আর একটা হচ্ছে ফাঁকা। ধারক ট্যাগটাকে বলা হচ্ছে কন্টেইনার, আর ফাঁকাটাকে হচ্ছে এমটি ট্যাগ। তো দেখো, এই যে আমাদের ট্যাগের শুরু ট্যাগ আর শেষ ট্যাগ, এর মাঝে যা থাকবে এটা বিষয়বস্তু বা এলিমেন্ট, তাই না। এটাকে হচ্ছে আমাদের বলতে পারি ধারক ট্যাগ, কারণ ওপেন আছে ক্লোজও আছে। কিন্তু যে ট্যাগের ওপেন আছে ক্লোজ নেই, যেমন বিআর এর ওপেন আছে কিন্তু ক্লোজ নাই, মানে স্ল্যাশ বিআর নাই। এইচআর ওপেন আছে কিন্তু ক্লোজ নাই, ইমেজেরও ওপেন আছে কিন্তু ক্লোজ নাই। ওকে, তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে যে নিচের কোনটি ফাঁকা ট্যাগ, মনে রাখবা কেমন। ফাঁকা ট্যাগ হচ্ছে ইমেজ, বিআর, এইচআর, তিনটার মধ্যে একটা নৈমিত্তিক থাকে ম্যাক্সিমাম টাইম দেখেছি আমি। তো বিআর ট্যাগ ইউজ করলে কেমন হবে, যেমন আমি যদি এই যে এই এম লেখাটা, হ্যাঁ, আমার নামের একটা লিখছি, সংক্ষেপ রূপ লিখছি যে এ এম, এখানে যদি আমি খেয়াল করি এই যে এ এ লিখছি, এম লিখছি, মাঝে কি দিছি, বিআর দিছি, তার ফলে এই লেখাটা আর এইরকম করে আউটপুটে ফলাফল আসলো না, কি হলো, এক লাইন নিচে চলে আসলো। তার মানে বিআর এর কাজ হচ্ছে এক লাইন নিচে ভেঙে দেওয়া। আচ্ছা, তারপর এইচআর এর কাজ কি, এইচআর এর কাজ হচ্ছে হরিজন্টাল একটা রেখা টানা। এই যে দেখো এ এম এর মাঝে কি লিখছি, আমি এইচআর লিখছি, যার ফলে কি হবে, এই যে এ এম এর মাঝে মাঝ বরাবর একটা রেখা আসবে, মাঝ বরাবর রেখা আসাটাকে বলা হরিজন্টাল রুল বা একটা লাইন বলা হচ্ছে। ওকে, ফাইন। তোমরা বেশ এগুলো করছো ইতিপূর্বে, জাস্ট একটা তোমাদের মনে একটু মেমোরাইজটা একটু জাস্ট হালকা নাড়া দিচ্ছি, হ্যাঁ, খেয়াল করো। আল্লাহু আকবার, চেষ্টা করো শেষ পর্যন্ত থাকার, অবশ্যই তোমরা এখান থেকে ভালো কিছু শিখবা। তো এইচটিএমএল এলিমেন্ট, হ্যাঁ, এইচটিএমএল এর যে কোনো শুরু বা শেষ ট্যাগ এর মাঝের অংশকে একত্রে এইচটিএমএল এলিমেন্ট বলা হচ্ছে। এই যে খেয়াল করো, শুরু শেষ ট্যাগ এর মাঝের অংশটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট, এটা আমি তোমাদের আগেও বলেছি। এটা একটা বেসিক স্ট্রাকচার, তোমরা যারা পরীক্ষার্থী তারা তো বেসিক স্ট্রাকচার স্বাভাবিকভাবে জানো। যদি কেউ এই 1 নম্বর অংশটা, অর্থাৎ এই যে 1 নম্বর অংশটা এইচটিএমএল ওপেন এইচটিএমএল ক্লোজ করো, এই 2 নম্বর অংশ যদি নাও দাও তবুও সমস্যা নেই, বডি ওপেন বডি ক্লোজ করবা, এনাফ। অর্থাৎ 1 আর 4 ইউজ করলে আমাদের এইচটিএমএল করা সম্ভব। আচ্ছা, এবার আসো কোডিং এ চলে যাই তোমাদেরকে নিয়ে। আচ্ছা, এই যে এইটা হচ্ছে কোশ্চেন, এটা কোশ্চেন। তো আইসিটি জামিল ক্লাসরুম লার্ন উইথ টেকনোলজি 4.5, এই যে দেখো খেয়াল করো আইসিটি লেখাটা মোটা, তাই না। আচ্ছা, এই মোটা লেখার জন্য আমাদের কি করতে হবে, বোল্ড করতে হবে। দেখো স্বাভাবিকভাবে এখানে একটু করে দেখাইছে, এখানে বিকল্প দেখাইছে, তোমরা বিকল্প দিয়ে করবা, সহজ হবে। হেড অংশটা না দিলেও হবে, হ্যাঁ। আজকে যেহেতু শেষ সময় অত প্যারা না দিই, হেড অংশ না দিলেও এইচটিএমএল ওপেন এইচটিএমএল ক্লোজ, বডি ওপেন এই যে বডি ক্লোজ, যেটা বললাম 1 আর 4 অংশ দিলেই যথেষ্ট। আচ্ছা, খেয়াল করো আইসিটি, ওকে, এই যে আইসিটি লিখলাম, দেখো স্বাভাবিকভাবে আইসিটি স্বাভাবিক লিখবা, লেখার পরে তার এটা মোটা যেহেতু সামনে বোল্ড ওপেন বোল্ড ক্লোজ, ক্লিয়ার।
আচ্ছা, তারপরে জামিল ক্লাসরুম লেখাটা কি মাঝ দিয়ে কেটে দেওয়া না? তোমাদের কি শেখানো হয়েছে? মাঝ দিয়ে কেটে দেওয়ার জন্য কি ইউজ করা হয়? ডিলেট ট্যাগ, ডিএল ট্যাগ, এই যে ডিএল ট্যাগ, ওখানে যে লেখাটা আছে সেই লেখাটা লিখবো। এখানে আবার কাটে দিও না, মাঝ বরাবর এখানে কাটে দিও না, ওটা অটো কেটে নেবে। আচ্ছা, ডিএল ট্যাগ ওপেন, ডিএল ট্যাগ ক্লোজ, তাদের পর্যন্ত শেষ। লার্ন লেখা কিন্তু স্বাভাবিক, এই জন্য স্বাভাবিকভাবে লিখলাম, স্বাভাবিক। আর এখানে দেখো যে উইথ নিচে আন্ডারলাইন করা আছে, এই জন্য উইথ এর সামনে কি লিখলাম? ইউ, এর শেষেও কি লিখবো? যে ইউ, ইউ ওপেন, ইউ ওপেন, এটা হচ্ছে ইউ ক্লোজ। ওকে, ক্লিয়ার? আর টেকনোলজি এটা স্বাভাবিকভাবে লিখলাম। আর উপরে আছে 4.5, এই জন্য আমি সুপ 4.5 লিখে সুপ ক্লোজ, সুপ ওপেন, সুপ ক্লোজ। বুঝতে পারছি বিষয়টা? এই যে সুপ ক্লোজ, সুপ ওপেন, সুপ ক্লোজ, এই থেকে এই পর্যন্ত একটা অংশ। তাহলে পুরোটাকে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে, এই যে এখানে একটা শুরু, এখানে একটা শুরু, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আবৃত্তি করে দিলাম, এটা ভালো হয়। ওকে, তাহলে আমার মনে হয় তোমরা এরকম প্রশ্ন যদি তোমরা ফেস করো তাহলে অবশ্যই পারবা ইনশাআল্লাহ অ্যান্সার করতে। ওকে, তাহলে নেস্টেড এইচটিএমএল এলিমেন্ট, খেয়াল করো নেস্টেড বলতে কি একাধিক যখন একত্রিত হবে এরকম। তো খেয়াল করো এখানে তেমন কিছু নাই, আমি তোমাদের এই বিষয়টা বুঝাই। এই তো এখানে বাড়ির কাছে একটা দেওয়া ছিল, তোমরা এটা প্র্যাকটিস করে যাও, এরকম পরীক্ষা প্রশ্ন হওয়ার সময় অনেক বেশি। আর যদি তুমি না পারো, তুমি এই কিউআর কোডটা একটা স্ক্যান করে তুমি চেষ্টা করে দেখতে পারো, এখান থেকে তুমি পরীক্ষা পাবা অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখো এই যে লিস্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি খুবই মনোযোগী হও আমার সাথে। লিস্ট ট্যাগটা যদি তুমি ভালোভাবে শিখতে চাও অবশ্যই তোমাকে আমার সঙ্গে সময় দিতে হবে এখন ফ্রিলি। একটু পানি টানি খেয়ে নাও, হ্যাঁ, যদি প্রয়োজন পড়ে। অবশ্যই জানো তুমি এখান থেকে পারো, আমার সঙ্গে একটু সময় দাও, আমি সে চেষ্টাই করতেছি তোমাদের জন্য। তো খেয়াল করো, লিস্ট, লিস্ট মানে তালিকা, এটা তো আমরা সবাই জানি। তো একটি লিস্টের একাধিক উপাদান বা লিস্টের আইটেম থাকতে পারে। এই যে বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো কিন্তু উপাদান বা আইটেম। হ্যাঁ, তো খেয়াল করে দেখো, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আরো আছে নেস্টেড লিস্ট, হ্যাঁ, ডেফিনেশন লিস্ট। আমি এগুলো তোমাদের দেখাবো, খেয়াল করো। 1 2 3 ABC বড় হাতের, ছোট হাতের বা রোমান সংখ্যা বড় এবং ছোট হাতের, এগুলো দেখে তুমি বুঝতে পারবা যে টাইপ লেখা আছে, টাইপ 1, এটা টাইপ কি এ, এটা টাইপ কি ছোট হাতের এ, এটা বড় হাতের রোমান, ছোট হাতের রোমান। এই যে এগুলো হচ্ছে অর্ডার লিস্ট, খেয়াল রাখবা। আনঅর্ডার কি, এগুলো থাকবে, কি থাকবে? তোমার হচ্ছে এই যে তোমার কি এগুলো বুলেট, হ্যাঁ, আচ্ছা, এগুলো আমরা ডিস্ক বলতে পারি, কি বলতে পারি? ডিস্ক। এগুলো হচ্ছে সার্কেল, হ্যাঁ, স্কোয়ার, এগুলো হচ্ছে স্কোয়ার, দুঃখিত, এগুলো স্কোয়ার, আর এটা হচ্ছে সার্কেল, খেয়াল রাখবা। ওকে, আর প্রতিটা তো উপাদান তোমরা বুঝতে পারতেছো। এবার খেয়াল করো যে এইচটিএমএল দিয়ে লিস্ট তৈরি করা, এইচটিএমএল দিয়ে লিস্ট তৈরি করা, যেমন আমরা লিখি ওয়েল লিস্ট, তাহলে অর্ডার লিস্টের কাজ করবে ইউএল, অর্ডারের জন্য। এলআই হচ্ছে উপাদানগুলোর জন্য বা আইটেমগুলোর জন্য ব্যবহার করা, কয়টা আইটেম থাকবে তার জন্য এই এলআই ওপেন হবে, এলআই ক্লোজ হবে। আচ্ছা, এবার আসি আমরা একটা উদাহরণ দেখি। অর্ডার লিস্ট, এটা দেখে বোঝা যাচ্ছে অর্ডার লিস্ট 1 2 3 4, তাহলে এইচটিএমএল ওপেন, এইচটিএমএল ক্লোজ পরই করো, সমস্যা নেই। তারপর বডি ওপেন, তারপর তুমি কি করবা? ওয়েল ওপেন করবা। ওয়েল ওপেন করার পরে টাইপ লিখবা, এই যে ওয়েল টাইপ, তারপরে কত দিব? এখানে যা আছে তাই, এখানে 1 থাকলে 1। আচ্ছা, এখানে যেহেতু 1 আছে, 1 দেওয়াতে বাকিগুলো আলটিমেটলি 2 3 লিখতে হবে না, তোমাকে অটো বুঝে নেবে, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের জাস্ট লিস্ট উপাদান কয়টা আছে, সেই উপাদান কয়টার জন্য এলআই ওপেন, এলআই ক্লোজ, মাঝে যে উপাদানগুলো আছে সেগুলো বসাই দিলাম, শেষ। এখন ওয়েল ওপেন করেছিল, ওয়েলটা ক্লোজ করো, কারণ ওয়েল তো কন্টেইনার ট্যাগ। বডি ওপেন, বডি ক্লোজ, এইচটিএমএল ওপেন, এইচটিএমএল ক্লোজ, শেষ। যদি এটা এবিসির জন্য হয় তাহলে কি করবা? জাস্ট এই জায়গা পরিবর্তন করবা, এই যে এখানে কি লিখবা তখন? এ লিখবা তখন, হ্যাঁ, এখানে তখন এ লিখবা। যদি এবিসির জন্য হয় তখন এ লিখবা। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, এই হচ্ছে বিষয়টা, আর কিছু না। এবার যদি ছোট হাতের হয় তাহলে এখানে বড় হাতের না দিয়ে কি করবা? এখানে একটা এই জায়গাতে কি বসাবা? ছোট হাতের এই বসাবা। কি বুঝতে পারছো? ওকে, তাহলে এটা ক্লিয়ার, তোমরা ওই অংশে ছোট হাতের এই বসাবা। আচ্ছা, তাহলে এটা পারবা। আবার এই যে এটার জন্য লক্ষ্য রাখো, যদি 1 2 3 থাকে এইগুলো, তাহলে ওখানে এই যে বড় হাতের এই যে রোমানিক 1 বসাবা। হ্যাঁ, আচ্ছা, এই রোমানিক আই দিয়ে তো আমরা 1 বুঝি। হ্যাঁ, খেয়াল করো। আবার এখানে দেখো এইটা যদি থাকে তাহলে ছোট হাতের এই আই দিয়ে বুঝাই দেবা, তাহলে ক্লিয়ার, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা জিনিস তোমাদের বুঝাই, তোমাদের অবশ্যই এটা দেখানো দরকার, আমার খুবই জরুরি মনে করতেছি আমি।
আচ্ছা, পরে আছে এরকম, তারপরও বিষয়টা দেখাই। যদি এরকম পাও, এই দেখো, এটা প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার। স্যার এখানে 5 থেকে শুরু, 1 থেকে তো শুরু নয়। হ্যাঁ, তাহলে তুমি ওয়েল টাইপ একই দিবা, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো, তার নাম হচ্ছে কি স্টার্ট অ্যাট্রিবিউট। এটা খুবই মাথায় রাখবা, হ্যাঁ, জরুরি বিষয়। এটা না দিলে কিন্তু ভুল হবে। তাহলে স্টার্ট দিয়ে কত দিবা? যত, এখানে যদি 5 থাকে তাহলে 5, এখানে যা থাকবে যেখান থেকে শুরু হবে সেটা দিয়ে দিবা। আশা করি বুঝতে পারছো। বাকি সব আগের মতোই, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করি এখানে। এখন আমরা একটু আনঅর্ডার লিস্ট গুলো দেখি। আনঅর্ডার লিস্ট, বিভিন্ন আনঅর্ডার লিস্টের উদাহরণ গুলো দেখি। এই দেখে দেখো, বোঝা যাচ্ছে না এগুলো কি টাইপ? ডিস্ক টাইপ করে আসলাম না আমরা টাইপ গুলো। এগুলো এলিমেন্ট, জাস্ট লিখবো ইউএল টাইপ ডিস্ক। লিখে যে কটা এলিমেন্ট আছে, এলআই ওপেন, এলআই ক্লোজ, ইউএল ইউএল ওপেন করছিলাম, ইউএল ক্লোজ, বডি ওপেন, বডি ক্লোজ, এইচটিএমএল ওপেন, এইচটিএমএল ক্লোজ। দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখানে সার্কেল আছে। এখন এই জায়গায় ডিস্কের জায়গায় শুধু কি বসাবো? সার্কেল বসাবো। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি আছে দেখো। আচ্ছা, এখানে আছে আমাদের আমাদের কি এগুলো কি 1 2 3, হ্যাঁ, এগুলো স্কোয়ার, তো জাস্ট স্কোয়ার বসা দেবো, শেষ। আচ্ছা, এগুলো দিয়ে তোমরা বুঝে গেছো যে এখানে পজিশনাল নাম্বার লেখা আছে একটা অংশ। তো এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারো এই অংশটার জন্য, বা হেডিং ট্যাগ ইউজ করতে পারো, H4 ইউজ করতে পারো, স্ট্যান্ডার্ড একটা হেডিং ট্যাগ। প্যারাগ্রাফ ইউজ করে হেডিং ইউজ করতে পারো। আচ্ছা, বাকি সবই ঠিক আগের মতনই, 1 2 3 4 এর জন্য ওয়েল টাইপ 1, দেখো আগের মতো, হ্যাঁ। ওকে, এবার আসো। এই যে এখানে দেখো, জামিল ক্লাসরুম লেখাটা প্রথমটা একটা কি একটু বোল্ড করা, তো কোনো প্রবলেম নাই। বডি ওপেন, এই যে এইচটিএমএল ওপেন, এই অংশটা তুমি না দিলেও হয়। বডি ওপেন, তারপরে বডি বডি পরে বোল্ড, এই লেখাটা আছে যেহেতু, এটা বোল্ড করে এই লেখাটা লিখে দিলা। তারপর লাইনটা ভেঙে পরের লাইনে আসছে, তাই না? তাহলে এই জন্য বিআর দিলা। বিআর কি করে? লাইন নিচে নিয়ে যায়। এই লাইনে কি আর আছে লেখা? এই লাইনে কি আছে? নাই। এই লাইনটা ভেঙে নিচে আসছে, এই জন্য যা আছে তাই লেখো। বেস্ট লিস্ট। আচ্ছা, বেস্ট লিস্ট কি করছে এখানে? ইউ ইউ ক্লোজ, কেন? এই যে আন্ডারলাইন আছে তাই। এবার আসো, এখানে যদি আমরা খেয়াল করে দেখি, তোমরা পারবা আশা করি, যে এই যে এগুলো কি টি টাইপ, এগুলো টাইপ দেখে বোঝা যাচ্ছে না আমাদের? স্কোয়ার টাইপ লিখলাম, ইউএল টাইপ স্কোয়ার, শেষ। ইউএল তে আনঅর্ডার লিস্ট টাইপ স্কোয়ার। তাহলে বাকি যে কটা লিস্ট আছে সে কটা লিস্ট লিখলাম, লিস্ট ক্লোজ করলাম, মাঝে যা আছে তা লিখলাম। ওকে, ফাইন, ইউএল ক্লোজ। আচ্ছা, এবার বডি ক্লোজ, তারপর এইচটিএমএল ক্লোজ, শেষ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার। আমরা এবার আসি নেস্টেড লিস্টের ক্ষেত্রে। নেস্টেড লিস্ট কি জিনিস? খেয়াল করো, বাংলা এ ফার্স্ট পেপার, বি সেকেন্ড পেপার, ইংলিশ, ম্যাথ, এইভাবে প্রশ্ন আসবে। এটাই কিন্তু প্রশ্ন হবে। কথাগুলো তো তোমরা পারবাই, কিন্তু এই যে গঘর জন্য অ্যান্সার, তুমি অ্যান্সারটা তখন জাস্ট এইভাবে থাকবে, তুমি এইভাবে লিখে দিবা। কিভাবে? এর খেয়াল করো। আচ্ছা, এখানে কি বলছে এটা যদি বোঝো, এইচটিএমএল ওপেন, বডি ওপেন, তারপর তুমি কি করবা? এগুলো তো ওয়েল লিস্ট দেখে বোঝা যাচ্ছে, তাহলে ওয়েল ওপেন করবা। ওয়েল ওপেন করার পরে লিখবা টাইপ, এই যে 1 2 3 না, এই জন্য টাইপ 1। এবার কি আছে? বাংলা। তো বাংলাটার জন্য আগে একটা লিস্ট লিখলা। আচ্ছা, বলো তো, এই 1 এর পরে 2 3 আসবে না? হ্যাঁ, তা না এসে কি আসছে? এ বি আসছে। তাহলে 1 এর মাঝে কি আসছে? এ বি আসছে। তাহলে এখানেই অর্ডার লিস্টেরই একাধিক টাইপ একত্রিত হয়েছে না? এই জন্য এটাকে আমরা নাম দিব কি? নেস্টেড লিস্ট। ওকে, তাহলে এখন তুমি এই এই লিস্ট ওপেন করছো, এখানে একটা লিস্ট ক্লোজ করবা, ক্লোজ এলআই, এটা আসলে এখানে মিস্টেক হয়েছে। আচ্ছা, ক্লোজ করবা, এই লিস্ট ওপেন, লিস্ট ক্লোজ। আচ্ছা, এরকম লিস্ট আইটেম কি আরো আছে না? হ্যাঁ, এই যে এখানে খেয়াল করো, লিস্ট আইটেম এখানে আরো আছে। তো খেয়াল করো, আমরা এবার যে বিষয়টা দেখতেছিলাম, এই যে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এই যে ওয়েল টাইপ এ দিবা তুমি। কেন দিলাম? আবার এটার জন্য তুমি ভাববা, এখন এটাও তো অর্ডার লিস্ট, কিন্তু সেজন্য ওয়েল লিখলাম, কিন্তু টাইপটা আলাদা, এ আর একটা কি? বি, এজন্য টাইপ এ। এখন এ বি এ লিখলেই তো অটোমেটিক বি সি ডি যা যে কয়টা এলআই লিখবো সেগুলো চলে আসবে। তাহলে একটা দুইটা লিখছি, তাহলে এ, পরটা হচ্ছে বি হবে অটো। তাহলে এলআই ক্লোজ, এলআই ক্লোজ, যা আছে তাই লিখে দিলাম। ওকে, আচ্ছা, ওয়েল ক্লোজ করে দিলাম, ফাইন। এবার আসো, আল্লাহু আকবার, তোমরা একটু মনোযোগী থাকো প্লিজ। এরকম আসলে তোমরা আসলে পারবা। এখন নিচে কি আছে? ইংলিশ, ম্যাথ। এখন জাস্ট কি করবো? এলআই ওপেন, ইংলিশ, এলআই ক্লোজ,
তারপরে কি এই যে ম্যাথের জন্য এলআই ওপেন এলআই ক্লোজ, মাঝে কি লেখা ম্যাথ দিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার। ওয়েল ওপেনও ছিল, ওয়েল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। ফাইন। বাড়ি কাজ এগুলো এরকম তোমাদের পরীক্ষা আসতে পারে, টেনশন করো না। তাহলে যদি তুমি উপরটা বুঝতে পারো তাহলে অবশ্যই পারবা, আর না পারলে অবশ্যই আমাকে একটু নক দিবা। হ্যাঁ, পার্সোনালি নক দিবা, মোবাইল নাম্বারও দেওয়া আছে, এবং হচ্ছে ওখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নক দিতে পারো, অথবা ফেসবুকে নক দিতে পারো। আচ্ছা, ডেফিনেশন লিস্ট, এটা আসার সম্ভাবনা খুবই কম। তারপর দেখে রাখো, এই যে পিসি একটা আছে ডেফিনেশন টার্ম, এটা হচ্ছে ডিসক্রিপশন টার্ম, ডিসক্রিপশন টার্ম, ডিসক্রিপশন। জাস্ট এই যে এগুলো ডেফিনেশন লিস্ট, এই জন্য আমরা লিখলাম ডিএল, ডিএল ক্লোজ। এখানে এখন লিখবো টার্ম, এই ডিটি তে টার্ম, পিসি ডিটি ক্লোজ, ডিসক্রিপশনের জন্য ডিডি, ডিডি ক্লোজ। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে এ পর্যন্ত আমরা আসলে ক্লিয়ার বিষয়টা। তো এখন যে বিষয়টা তোমাদেরকে জানানো দরকার আমি মনে করি, যে এই যে অংশটা, ডিতে ডেফিনেশন লিস্ট, ডিতে ডেফিনেশন টার্ম, ডিতে ডেফিনেশন ডিসক্রিপশন। ডিএল কেন? ডেফিনেশন লিস্টের জন্য, টার্মের জন্য, ডিডির জন্য। এই যে ডিডিতে ডেফিনেশন ডিসক্রিপশন, একটা টার্ম লিখবো, একটা ডিসক্রিপশন লিখবো, ওপেন ক্লোজ। এই যে ওপেন ক্লোজ, তার মানে ডিসক্রিপশন যা আছে যত বড়ই থাকবে না সেটা বসে দেবো। আচ্ছা, পারবা এগুলো? এবার ইমেজ যুক্ত করা। হ্যাঁ, ছবি যুক্ত করার জন্য আমরা কি করব, এই দেখো পরীক্ষা প্রশ্ন থাকতে পারে এরকম, এটার মতো, এটার মতো, বা একটা বইয়ের ছবি। হ্যাঁ, খেয়াল করো, এই লোগো ডট পিএনজি, লোগোটা হচ্ছে ফাইল নেম, যেমন আইসিডিটাও ফাইল নেম, পিএনজি, জেপিজি, হ্যাঁ, জেপিইজি, এগুলো হচ্ছে ফাইলের এক্সটেনশন, ইমেজ ফাইলের এক্সটেনশন। জেপিজি, পিএনজি, ইমেজ ফাইলের কি এগুলো এক্সটেনশন। কয়েকটা এক্সটেনশন আমি দিয়ে রাখছি এখানে, তোমাদের সমস্যা নাই। খেয়াল করো, এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই যে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখিও, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, তোমাদের দরকার যেটা আমি মনে করি, ওয়েট,